এবার ভিপি নূর কট, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে আর মন্ত্রিপরিষদে রাখা একদম উচিত হবে না। সীমাহীন অনিয়ম আর ব্যক্তিগত কেলেঙ্কারির দায় দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আর সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় ৩৫০ কোটি টাকার নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম। তেলবাজদের শেষ পরিণতিটা কিন্তু ভালো হয় না। এখন আবার দেখেন দুই তেলবাজ তৈরি হয়েছে, একজন নুরুল হক নূর, আরেকজন রাশেদ খান। এরা কিন্তু আওয়ামী লীগের একেবারে দুই পাশে ছিল, শেখ হাসিনার ডান দিকে একজন, বাম দিকে একজন। কলকাতার হোটেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এসি বিস্ফোরণের কারণে সেখানে অগ্নিপাতের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের কারণেই ওই হোটেলে অবস্থান করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে নিহত হয়। কোনো উপরওয়ালার একজনের ইশারায়, কোনো এক মহান পরিকল্পনাকারীর মহান পরিকল্পনায় এটি সংঘটিত হয়েছে। কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটা হোটেলে অগ্নিকাণ্ডের শিকারে মারা গেছে। দর্শক, মাঝে মধ্যেই নুরুল হক নূর অর্থাৎ সাবেক ভিপি, তাকে নিয়ে নানান ধরনের তথ্য উঠে আসে। কখনো বা তিনি নগদে অন্যের টাকা মেরে দিয়েছেন এমন কথা আসে, আবার কখনো বা তিনি বিকাশে প্রতারণা করেছেন এমন তথ্য আসে। প্রিয় দর্শক, এবার সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমান প্রবাসী প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে এমন কিছু বিস্ফোরক বা এমন কিছু দুর্নীতির প্রমাণ তুলে ধরেছেন, যেগুলো তুলে ধরার পর একজন বিশ্লেষক সরাসরি বলেছেন যে কট খেয়ে গিয়েছেন নুরুল হক নূর। প্রিয় দর্শক, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন সমালোচিত বক্তব্য দিয়েছেন। বিশেষ করে বেশ কিছুদিন আগে তিনি জামাতকে উদ্দেশ্য করে বলেছিলেন যে জামাত যদি বেশি ফালাফালি করে তবে তারা 17 বছর যেভাবে গুপ্ত ছিল ঠিক সেভাবে তাদেরকে আবারও গুপ্ত করে দেওয়া হবে। প্রিয় দর্শক, তিনি বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ যেভাবে জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল সেভাবেই তিনিও জামাতকে নিষিদ্ধ করে দিবেন এবং এতে করে জামাত গুপ্ত হয়ে যাবে। এছাড়াও এই নুরুল হক নূর এবং সাবেক গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান নানান ধরনের মন্তব্য করছেন, যেগুলোর কারণে জনমনে কিন্তু ক্ষোভের সঞ্চার হচ্ছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই ভিডিওটি দেখার পর আপনারা কি মনে করছেন? এই নুরুল হক নূরকে কি আসলে তার মন্ত্রী পদ থেকে বহিষ্কার করা উচিত? অর্থাৎ জনাব তারেক রহমানের এই মুহূর্তে উচিত তাকে তার মন্ত্রী পদ থেকে বহিষ্কার করে দেয়া, বা তারই উচিত দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করা? দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে নুরুল হক নূর এবং তারই সহযোগী বা তারই চালা জনাব রাশেদ খানের ঠিক কি হতে চলেছে সেটিও আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিওর শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেন। কারণ একজন মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে যে গ্রাউন্ড দরকার, যে রিজন দরকার, সবগুলোই ভিপি নূরের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে আর মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। এখানে জামাত এনসিপির হাতে একটা বিরাট কার্ড দিয়েছেন সাংবাদিক ইলিয়াস, যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার যে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেছেন, এটাকে যদি জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বা জামাত এনসিপির যে রাজনৈতিক শক্তি তারা যদি কাজে লাগায়, তাহলে ভিপি নূরের রাজনীতি এখানে খেয়ে দেওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায় ভিপি নূরের মন্ত্রিত্ব খেয়ে দিতে। এখন জামাত এনসিপি এটা কতটুকু কাজে লাগাবে, ইলিয়াসের এই তথ্য প্রমাণ, এটা নিয়ে তারা কতটুকু রাজনীতি করবে, আমরা দেখার অপেক্ষায়। বাট চাইলে এটা সম্ভব। দেখেন, এখানে ইলিয়াস যে কাজটা করেছেন, এই সেম প্রতিবেদনটা
সরকার দলীয় বা সরকারের মিত্র ভিপি নূরের বিরুদ্ধে না হয়ে যদি বিরোধী দলের কারো বিরুদ্ধে হতো, সাপোজ ইলিয়াসের এই প্রতিবেদনটাই 47 মিনিটের প্রতিবেদনটা যদি আমির হামজার বিরুদ্ধে হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়া ভিপি নূরের এই প্রতিবেদনের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করে বাংলাদেশে তোলপাড় তৈরি করতো এবং আমির হামজার কাল্পনিকভাবে বললাম জীবন তামাতামা করে দিত। কিন্তু যেহেতু মিডিয়া বিএনপির দখলে এবং মিডিয়ার একটা অঘোষিত নীতি যে বিএনপির অপকর্ম ফাঁস করবে না, তার বিরুদ্ধে বলবে না। হ্যাঁ, বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে অনেক সময় অনেক অপকর্ম মিডিয়া চলে আসে, নইলে স্বাভাবিকভাবে মেইন স্ট্রিম মিডিয়া সবগুলো বিএনপির দখলে। আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সাংবাদিকের কাছে যান, তার সাহস হবে না রিপোর্ট করতে, কোনো হাউস ছাপাবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো আমরা দেখেছি। তো দর্শক, এখন তারেক রহমানের প্রিয় এবং তার এখন দরকার ভিপি নূরকে, যার ফলে হয়তো মিডিয়াগুলো এটা নিয়ে তেমন কিছু বলবে না বা লিখবে না। নইলে ভেরি সিম্পল, এখানে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে অভিযোগগুলো প্রমাণ করেছেন, এগুলো নিয়ে অ্যাটলিস্ট তার কাছে জবাব চাওয়া হোক, সরকারের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে বলা হোক, বা দুদকের কাছে কেউ আবেদন করুক যে এটা তদন্ত করেন। দেখবেন যে দুদক তদন্ত করবে না, বরং এখানে বিরোধী দলের কেউ হলে সাংবাদিকরা দুদককে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে বাধ্য করত। দর্শক, এখানে একটা মজার বিষয়, ভিপি নূর এই সাংবাদিক ইলিয়াস কি ভিডিও প্রকাশ করেন এতে প্রচন্ড ভয় পেয়েছিলেন, যার ফলে যখন সাংবাদিক ইলিয়াস এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে ঘোষণা দিয়েছিলেন আগামীকাল রাত 8টায়, মানে একদিন আগের ঘোষণা, নুরুল হক নূরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। তো দর্শক, এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই নুরুল হক নূর ফেসবুকে পোস্ট করেছেন, সাংবাদিক ইলিয়াস অনেক কষ্টে জোড়াতালি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, আসুন সকলে দেখে তার কষ্ট পরিশ্রমকে সার্থক করি। এই জাতির বিভ্রান্তকারী জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও, পারলে সপ্তাহে একটা করে বানাও। দেখেন, এখানে তো জামাত প্রশ্ন একদম অপ্রাসঙ্গিক। তো বোঝা যায় যে ভিপি নূর ভয় পেয়েছেন, এই পোস্ট প্রমাণ ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে আগেভাগে নিজেকে ডিফেন্ড করেছেন যে এআই দিয়ে ভিডিও বানানো। এখানে একটা মজার বিষয় আছে, এখানে ভিপি নূর নিজে এবং দর্শকরা, আমার মতো দর্শকরা সবাই ধারণা করেছিলেন যে ভিপি নূরের কোনো নারী ঘটিত কোনো কেলেঙ্কারি এগুলো ফাঁস হবে, কোনো নারীর সাথে তার কোনো যেগুলো হয়, এক মন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, কাজী নজরুলের ক্ষেত্রে হয়েছে, এরকম কোনো একটা কিছু সামনে আসবে। সবাই প্রত্যাশা করেছিলেন এগুলো আসবে, আর ভিপি নূর নিজেও ধারণা করেছিলেন এরকম নারী ঘটিত কিছু একটা আসবে। কিন্তু না, নারী ঘটিত, যদিও নারী ঘটিত বিষয় আছে এখানে, তবে সুনির্দিষ্টভাবে নারী ঘটিত ওইরকম কোনো আপত্তিকর ভিডিও এখানে আসে নাই। তো ভিপি নূর ভেবেছিলেন যে নারী ঘটিত ভিডিও আসবে, এই কারণে বলেছিলেন যে এআই। এখন নারী ঘটিত ভিডিও আসলে নিজের বাঁচার জন্য একটা কমন বক্তব্য আছে যেটা এআই দিয়ে তৈরি। এখন ভিপি নূর সাংবাদিক ইলিয়াস এখানে যে তথ্য প্রমাণ দিয়েছেন, এখানে তো এআই রিলেটেড কিছু নাই। ভিপি নূর বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে কি আসতে যাচ্ছে। এখন যেহেতু তিনি নারী ঘটিত কোনো একটা বিষয়ের শঙ্কা করেছিলেন, তো এখান থেকে একটা বিষয় ধারণা করা যায় নারী ঘটিত কোনো দুর্বলতা ভিপি নূরের রয়েছে, হয়তোবা রয়ের কাছে কিংবা মোসাদের কাছে এরকম কোনো মাল মশলা থেকে থাকতে পারে, যার ফলে র মোসাদের গণ্ডির বাইরে থেকে ভিপি নূর চাইলেও যেতে পারবেন না। ভিপি নূর অনেকটা অসহায় নিরুপায় হয়ে থাকতে পারেন। তো নূর ভেবেছিলেন যে ওই নারী ঘটিত কোনো একটা বিষয় ইলিয়াসের হাতে হয়তো চলে গিয়েছে। দেখেন, নূরকে ইউনূসের আমলে মারাত্মকভাবে আহত করা হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে। আহত করেছিল কারা? জাতীয় পার্টি এবং সেনাবাহিনী। বিচার চেয়েছিল, বিচার বিভাগের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। আচ্ছা দেখেন তো, সেই তদন্ত কমিটি কোথায়? ভিপি নূর তো এখন ক্ষমতা, এখন কি তার বিচার চায়? এখন তো তিনি মন্ত্রী, এখন কি জাতীয় পার্টির সেই হামলাকারীদের ধরতে চায় না? সেনাবাহিনী কারা কারা তাকে পিটিয়েছিল তাদেরকে খুঁজতে চায় না? এখন চুপ। এর মানে কি? এর মানে হচ্ছে ভিপি নূর একটা বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, যার ফলে তিনি চাইলেও মুখ খুলতে পারেন না। নারী ঘটিত কোনো একটা বিষয় ওই গোষ্ঠীর কাছে থেকে থাকতে পারে। সাধারণত হানি ট্র্যাপের মাধ্যমে যেটা হয়, এটা অলরেডি হয়তো হয়ে গিয়েছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এটি, অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। কলকাতার হোটেলে 9 জন বাংলাদেশিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যদিও কলকাতার খবরের বরাত দিয়ে বাংলাদেশের প্রথম আলো রিপোর্ট করে দিয়েছে, একেবারে কলকাতাকে বা ভারতকে একবারে দায় মুক্তি দিয়ে দিয়েছে। তারা বলেছে যে এসি বিস্ফোরণের কারণে সেখানে অগ্নিপাতের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের কারণেই ওই হোটেলে অবস্থান করা সাধারণ মানুষ 9 জন সেখানে নিহত হয়। কিন্তু সেখানে যে 9 জনের ভিতরে 9 জনই বাংলাদেশি, প্রথম আলো এই রিপোর্টটি পুরাপুরি এড়িয়ে যায়। তদন্ত হবার আগেই প্রথম আলো একবারে ইন্ডিয়াকে দায় মুক্তি দিয়ে দিল যে এই কারণে এই ঘটনার প্রেক্ষিতে সেখানে আগুনের সূত্রপাত হয়, সেই আগুনে এই কয়জন মানুষ মারা যায়। কিন্তু আমরা একটু ভিন্ন কিছু দেখি, কারণ দেশটি যখন ইন্ডিয়া, তখন এখানে একটু ভিন্ন কিছু দেখার অবকাশ অবশ্যই বাংলাদেশে রয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে এখানে এই হোটেলে কিন্তু আরো অনেক লোক ছিল, বিভিন্ন তলায় তলায় আরো অনেক দেশের নাগরিক ছিল, কিন্তু
যে তলায় শুধুমাত্র বাংলাদেশি 9 জন অবস্থান করছিল, সেই তলাতেই আগুনটা লেগেছে। হোয়াট ইজ দিস? এইখানেই আমাদের সন্দেহ। আর সন্দেহটা আরো ঘনীভূত হয়েছে প্রথম আলো যখন একবারে কোন রকম রাগঢাক না করে, কোন রকম কূটনীতির আশ্রয় না নিয়ে, কূটনৈতিক ভাষা ব্যবহার না করে ইন্ডিয়াকে যখন একবারে দায় মুক্তি দিয়ে দিয়েছে, এবং ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে কিভাবে, যাতে কলকাতার কোনো হাত নাই, ভারতের কোনো হাত নাই, বিন্দুমাত্র কোনো দোষ নাই, এই জাতীয় রিপোর্ট যখন প্রকাশ করেছে, তখন সন্দেহটা আরো ঘনীভূত হয়েছে। আর এই সন্দেহের সাথে আরো যে বিষয়টি যোগ হয়েছে সেটি হচ্ছে এই ঘটনাটি ঘটেছে তখন, ঘটনাটি ঘটেছে আজকে আমি যখন ভিডিও করছি, অর্থাৎ 19শে আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক প্রকার জোর করে উঠিয়ে নিয়ে যাবার মতো করে তারা ভারত সফর করাবেই করাবে। তারা এমন ভাবে ফোন করেছে, এমন ভাবে তারা জিদ ধরেছে, গো ধরেছে, এবং বিভিন্ন ভাবে তাকে চাপ প্রয়োগ করে, চারিদিক থেকে চাপ দিয়ে তাকে ভারত সফর করিয়েই ছাড়বে, এরকম একটি বিষয়। সাধারণত কূটনীতি কি বলে, আন্তর্জাতিক সম্পর্ক কি বলে, একটি দেশ আরেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে তার ব্যবসায়িক কারণে, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির কারণে সফর করার আমন্ত্রণ জানাবে। এরপরে যাকে আমন্ত্রণ জানানো হলো তিনি আমন্ত্রণকারী দেশে যাবেন কিনা, সফর করবেন কিনা, এটা একান্তই তার মর্জির উপরে নির্ভর করবে। রাষ্ট্র পরিচালনা বডি যারা আছে, তার উপদেষ্টারা আছে, তাদেরকে নিয়ে তিনি বসবেন, বসে আলাপ আলোচনা করবেন যে এইখানে যাওয়া এখন এই মুহূর্তে সম্ভব কিনা, এখন গেলে কি কি অসুবিধা হতে পারে, এখন গেলে কি কি সুবিধা হতে পারে, এখন গেলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি নাকি অসুবিধার চেয়ে সুবিধা বেশি, এই নানাবিধ বিষয় চুলচেরা বিশ্লেষণের পরে তারপরেই কিন্তু সিদ্ধান্তটা জানানো হয়। ঠিক নির্বাচনের পরবর্তী সময়কাল থেকেই ভারত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সে দেশে সফর করার জন্য একের পর এক চাপ প্রয়োগ করে আসছে। প্রথমে তারা আমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণ জানাতে জানাতে যখন এই দিক থেকে সেইভাবে রেসপন্সটা আসে নাই, তখন তারা কি করেছে আপনাদের মনে আছে নিশ্চয়। তার সর্বশেষ যে প্রেসার হিসেবে তারা যেটা করলো, একদিক দিয়ে প্রধানমন্ত্রীর ওই অফিসের দরজা দিয়ে ঢুকিয়ে দিল দীনেশ ত্রিবেদীকে, আর অন্যদিকে চীন থেকে সরাসরি তাদের যে গোয়েন্দা সংস্থা র, সেই র এর প্রধান পরাগ জৈনকে সেখানে ঢুকিয়ে দিলেন। এবারে দ্বিমুখী চাপ দেয়া শুরু হলো। উদ্দেশ্য তাদের এরকম, তুমি কেন যাবা না, তোমাকে যেতেই হবে। আমাদের খুব মনে পড়ে যাচ্ছে এখন, আপনাদের মনে আছে নিশ্চয়, কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, মনে আছে? আমাদের তো মনে হচ্ছে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে পারলে এইভাবে উঠিয়ে নিয়ে যায়। কেন রে ভাই, এত স্বার্থ কেন তোমার? এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যাবেন, সেখানে গেলে তিনি কতটুকু নিরাপত্তা পাবেন? তার কি কোনো নিরাপত্তার গ্যারান্টি আছে? দেশটি যখন ভারত, তখন তো এই অবিশ্বাসটুকু বাংলাদেশের মানুষ করতেই পারে, কারণ ইতিপূর্বে তারা বাংলাদেশের সাথে এমন কোনো আচরণ করে নাই যে আচরণের কারণে তাদের উপরে বিশ্বাস স্থাপন করা যায়, এরকম নজির তারা স্থাপন করতে পারে নাই। আর তারপরে বিগত 17টা বছর ধরে যে শেখ হাসিনাকে নির্লজ্জের মতো তারা এখানে সাপোর্ট দিয়ে রেখেছে, তাদের দিয়ে যাবতীয় অপকর্ম করিয়েছে, তার মাধ্যমে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের উপরে যে সীমাহীন অন্যায়, অত্যাচার, গুম, খুন এইগুলো ভারত এখানে করিয়েছে। আবার তাকে সেখানে নিয়ে গিয়ে আশ্রয় দিয়ে রেখেছে, জায়গা করে দিয়েছে, তাকে রীতিমতো মিছিল মিটিং করতে দিচ্ছে, তাকে প্রোগ্রাম করতে দিচ্ছে, সাংবাদিক সম্মেলন করতে দিচ্ছে, সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার মতো যাবতীয় আয়োজন সব তারা তার মাধ্যমে করাচ্ছে। সেইখানে আবার আরেকজনকে ডেকে নিয়ে যাবে জোর করে, যে আসো, কি হয়েছে, আসো, সমস্যা কি, তুমি আসবে না, তোমাকে আসতেই হবে, এইভাবে জোর করে সেখানে নিয়ে যেয়ে দস্তখত করে নেবে, বিভিন্ন চুক্তিগুলো স্বাক্ষর করিয়ে নেবে জোর করে। চুক্তিতে স্বাক্ষর না করলে যে কোনো একটা দুর্ঘটনা তো ঘটিয়ে দিতেই পারে, তার প্রাণ নাশের হুমকি রয়েছে। সুতরাং সবকিছু চিন্তা ভাবনা করে, তার নিরাপত্তার ইস্যুগুলো চিন্তা ভাবনা করে ভারতের সাথে এই মুহূর্তে সম্পর্ক কতটুকু সুখকর হবে, এই সব বিচার বিবেচনা করার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন সাফ জানিয়ে দিয়েছে, দুটি শর্ত যখন তার সামনে ফেলেছে, ভারতের সামনে, যে তুমি উসমান হাদির হত্যাকারীকে ফেরত দিতে হবে, আর 2, শেখ হাসিনাকে চুক্তি মোতাবেক ফেরত দিতে হবে। এই দুটি শর্তে যদি তুমি রাজি হও, আর 3 নাম্বার আরেকটি শর্ত এখানে সংযুক্ত করে দিয়েছেন, যে তোমাকে উপযুক্ত একটা পরিবেশ তৈরি করতে হবে। উপযুক্ত পরিবেশ মানে কি? এই মুহূর্তে সেখানে পরিবেশ নাই, সেখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই এই মুহূর্তে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবে, এই ভারত সফরের যাওয়ার জন্য যে ধরনের পরিবেশ সেখানে থাকা দরকার, সে ধরনের পরিবেশ এই মুহূর্তে নাই নাই নাই। তাহলে কেন তিনি সেখানে যাবেন? এই 3টি শর্ত যখন দিয়ে দিয়েছে, এই 3টি শর্ত দেওয়ার পরে একসাথে তারা এবার কয়েকটা বিষয় এখানে দেখেন লক্ষ্য করার মতো। তাদের যারা
কূটনীতিক আছে, রাজনীতিবিদ আছে, এবং তাদের যে সমস্ত মিডিয়াগুলো আছে, মিডিয়া হাউসগুলো আছে, তারা একের পর এক বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে উপর্যুপরি কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। তাদের পত্রিকাগুলো কুরুচিপূর্ণ ভাষায় শিরোনাম করছে, আবার তাদের কূটনীতিবিদেরা, তাদের রাজনীতিবিদেরা কুরুচিপূর্ণ ভাবে তারা মন্তব্য করছে। এর ভিতরে বেশ কয়েকজন আছে, তার ভিতরে উল্লেখযোগ্য বিনা সিকরি, যিনি বাংলাদেশে সাবেক ভারতীয় হাই কমিশনার ছিলেন। সেই বিনা স্বীকৃতি তিনি পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের ব্যাপারে তিনি অত্যধিক রূঢ় এবং অহংকারী মনোভাব পোষণ করছেন। মানে বিষয়টা এরকম, বাংলাদেশের তো নিজস্বভাবে সিদ্ধান্ত নেবার স্বাধীনতা তার নাই, এটা ভারতের অঙ্গরাজ্য, তো এজন্য উনি যখন যাবেন তখনই ওনাকে এখান থেকে তাকে যেতে হবে, উনি ডাকলেই ওখান থেকে জি হুজুর আসছি এরকম করতে হবে। আরো দুইজন কূটনীতিক তারাও অত্যন্ত কদর্যপূর্ণ ভাষায় মন্তব্য করেছে, এবং তাদের এই মন্তব্যের মাধ্যমে তারা এই মনোভাব প্রকাশ করে দিয়েছে, তারা এটি প্রকাশ করে দিয়েছে যে এই বাংলাদেশ তাদের একটি অঙ্গরাজ্য, তারা যখন ডাকবে তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই থাক তাকে ছুটে যেতে হবে, জি হুজুর করতে করতে যে তাদের পায়ে কদম বুচি করতে হবে। কিন্তু মিস্টার দাদাবাবু, পরিষ্কার করে শুনে রাখুন, যে অপকর্ম বাংলাদেশের উপরে করেছেন, বাংলাদেশের সাথে যে অপকর্ম করেছেন, এই অপকর্মের প্রায়শ্চিত্ত তো আপনাকে করতে হবে। আপনি অপরাধের প্রায়শ্চিত্ত করবেন না, আবার যখন ডাকবেন তখন আপনার কাছে ছুটে যাবে, না, সেই দিন আর নাই দাদাবাবু, সেই দিন আর নাই, ওটা সম্ভব না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।